দীপ্তাশা মাছের বাজারে ঢুকতেই পল্টু বলল, এটা কিন্তু ঠিক নয় দিদি। গত পরশু আপনি জগার কাছ থেকে ইলিশ নিলেন। 4-5 দিন আগেও দেখেছি আপনি কানুদার কাছ থেকে নিয়েছেন। আমি কি দোষ করলাম? আমি কি পচা ইলিশ রাখি? আমার কাছ থেকেও তো নিতে পারেন, সস্তায় দেব। আপনার জন্য মাত্র 2000 টাকা, আর স্বাদের ব্যাপারে কোনো কথা হবে না। এখন ইলিশের মরশুম চলছে, এই সময় সে প্রায় ইলিশ মাছ কিনে থাকে। ইলিশ মাছ যে তার বড় প্রিয়। ইলিশ দেখলেই আজও সেই ছোটবেলার মতো 34 বছর বয়সে পৌঁছেও দীপ্তাশা রায়ের দু চোখ চিকচিক করে ওঠে। ইলিশের স্মৃতি যে তার কাছে। না থাক, আজকে একটা বিশেষ দিন। আজকের দিনে আর সেই ঘটনা সে মনে করতে চায় না। পল্টুর ডাক শুনে মৃদু হেসে তারই দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল দীপ্তাশা। তোমার কাছে 1.5 কিলো ওজনের পাওয়া যাবে? একটু বেশিই লাগবে আজকে। এই ধরো 3-4টে নেব 1.5 কিলো ওজনের। একটা অনুষ্ঠান আছে আজ বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, 1.5 কিলোর উপরে আছে, আমি ওজন করে দেখছি। আরে বাস, এই না হলে আমাদের সরকারি মেম সাহেব। দীপ্তাশা দেখল পাড়ার নবীন কাকু তার পিছনে এসে দাঁড়িয়েছে। হাসছে কাকু। আসলে ইলিশ দেখলে আর লোভ সামলাতে পারি না। আজকে একটা অনুষ্ঠান আছে কাকু, তাই একটু বেশি নিচ্ছি আর কি। একটু থেমে থেমে বলল দীপ্তাশা। আরে না না, মজা করলাম। অনেক কষ্ট করে নিজের যোগ্যতায় তুমি আজ এত বড় একটা পুলিশ অফিসার হয়েছ। আমরা সবাই খুব খুশি এই জন্য। যাক, তা অনুষ্ঠানটা কি? হেসে বললেন নবীন কাকু। আজ আমার মায়ের জন্মদিন। আচ্ছা, বৌদি বুঝি ইলিশ খুব ভালোবাসেন? হ্যাঁ কাকু, মা আমার মতোই ইলিশ বড্ড ভালোবাসতেন। কিন্তু আমার কপাল, মাকে আর ইলিশ মাছ খাওয়াতে পারলাম কই। বাবা চলে গেলেন, মা মাছ খাওয়া ছেড়ে দিলেন। অনেক অনুরোধ করেছি মাকে মাছ খাওয়ানোর জন্য, অন্তত ইলিশ মাছটা। শুনল না মা। কিন্তু মায়ের ইচ্ছায় মায়ের প্রতিবারের জন্মদিনে আমি ইলিশ কিনি, আর মা নিজের হাতের ইলিশ রান্না করে। তারপর আমি আর মা মিলে যে কোনো একটা অনাথ আশ্রমে যাই, সেখানে গিয়ে বাচ্চাদের খাওয়াই। খুব ভালো লাগে। বাহ, তোমার মতো সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। ভালো থেকো মা, সুখে থেকো। নবীন কাকু মাথায় হাত রাখলেন, তারপর চলে গেলেন। কিন্তু যে কথা আজকের দিনে মনে করতে চায় না দীপ্তাশা, সে কথাটাই আজ বারবার তার মনে ভিড় করে আসছে। অবাধ্য স্মৃতিরা দল বেঁধে বারংবার করা নাড়ছে তার মনের অলিন্দে। ওজন করে মাছ কাটা হয়ে গিয়েছিল পল্টুর। আনমনা হয় মাছগুলো ব্যাগে ভরতে ভরতে একটা ছোট্ট বাচ্চার কথা কানে এলো। দেখো ঠাম্মি, ইলিশগুলো কি সুন্দর দেখতে। কথা শুনেই পিছন ফিরে তাকালো দীপ্তাশা। উল্টো দিকের মাছের দোকানে দাঁড়িয়ে আছে রমলা আর তার 10 বছরের নাতনি বুকান। বুকান অদ্ভুতভাবে তাকিয়ে আছে পল্টুর দোকানের ইলিশ মাছগুলোর দিকে। বুকানের চোখের দৃষ্টির সাথে দীপ্তাশা বহু বছর আগের আরও একজন মেয়ের চোখের দৃষ্টির হুবহু মিল পাচ্ছে। ভীষণ চেনা যে এই দৃষ্টি। এইভাবেই সেই ছোট্ট মেয়েটাও খাবারের দিকে তাকিয়ে থাকতো, বিশেষ করে ইলিশের দিকে। খুব লোভী ছিল মেয়েটা। কিন্তু একদিন তার মা, উফ, কি যন্ত্রণা। কেমন আছিস? রমলা নিজের থেকেই কথা বলল। ভালো। একই বাড়ির উপর আর নিচে থাকলেও বহুদিন বাদে দেখা হলো রমলার সাথে। রমলা তার নিজের জেঠিমা। এই নাতনির বায়না, মাছ ভাজা দিয়ে ভাত খাবে। আমাদের মাছ লাগে না, ওর জন্যেই কিনি মাঝে মাঝে। বাজার দর এখন আগুন, তাই কয়েকটা বাটা মাছ নিলাম। তারপর একটু হেসে রমলা বলল, মেয়েটা ঠিক তোর মতো হয়েছে রে মাছের পোকা। কথা বলতে বলতে পরম স্নেহে নাতনির মাথায় হাত বুলিয়ে দিলেন রমলা। স্মিত হেসে বুকানের দিকে আবার তাকালো দীপ্তাশা। তখনও মেয়েটা ইলিশই দেখে যাচ্ছে। চোখ ফিরিয়ে নিল দীপ্তাশা। তারপর বলল, দিভাই কেমন আছে? একই রকম আছে। যদি পারিস একদিন আসিস। রমলা নিচু স্বরে বলল, যাব জেঠিমা। তারপর একবার বুকানের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে বাজার থেকে বেরিয়ে এলো দীপ্তাশা। তাদের বাড়ি থেকে বাজার হাঁটা পথ, মাত্র 10 মিনিটের। কিন্তু এই পথটা অনেক দূর মনে হচ্ছে। বুকানের মুখটায় আজ তারই শৈশবের প্রতিচ্ছবি ফুটে উঠতে দেখেছে সে। খুব ক্লান্ত লাগছে তার।
বাজারের মধ্যে পরমা বৌদির চায়ের দোকান, সেখানে এক কাপ চা নিয়ে বসল সে। স্মৃতিরা আজ বড্ড বেশি অস্থির করে তুলছে তাকে। ঠাম্মিকে খুব মিস করে দীপ্তাশা। ঠাম্মি না থাকলে কি যে হতো তাদের। দীপ্তাশাদের এই বাড়িটা তার দাদুর তৈরি করা। স্টেট ব্যাংকের একজন উচ্চ পদস্থ অফিসার ছিলেন তিনি। যতদিন উনি জীবিত ছিলেন ততদিন তিনি সংসার চালাবার জন্য এক পয়সাও ছেলেদের কাছ থেকে নেননি। দীপ্তাশার জেঠুর নিজস্ব রমরমা ব্যবসা ছিল, অবস্থা বেশ সচ্ছল, তাও সংসারে কোনোদিন এক পয়সাও দেননি ওনারা। তুলনামূলকভাবে দীপ্তাশার বাবা একটি ছোট জুট মিলে কাজ করতেন, খুব সামান্য বেতন। মোটামুটিভাবে সব কিছুই চলছিল, কিন্তু সব ওলটপালট হয়ে গেল তার দাদুর মৃত্যুর পর। জেঠু হঠাৎ করেই ঘোষণা করে দিল তারা আজ থেকে আলাদা খাবে। একই রান্নাঘরের একদিকে তার মা আর ঠাম্মি রান্না করত, আর অপর দিকে জেঠিমা। ঠাম্মির পেনশন তখন হাফ হয়ে গেছে। দীপ্তাশার বাবার ওই সামান্য রোজগার, তারই মধ্যে চলতে থাকলো তার পড়াশোনা। একটি সরকারি স্কুলেই পড়াশোনা করত সে। যথেষ্ট মেধাবী ছাত্রী ছিল সে। দীপ্তাশার ঠাম্মি প্রায়ই বলতেন, তুইও তোর বাবার মতো হয়েছিস, তোর বাবাও খুব মেধাবী ছাত্র ছিল জানিস, তোর জেঠুর থেকেও মেধাবী, কিন্তু সবই কপাল। তোর বাবা কেন যে একটা ভালো চাকরি পেল না কে জানে। শিষ্যা ছিল তার জ্যাঠা দুটো দিদি, দীপ্তাশার থেকে 5 বছরের বড়। কনভেন্টে পড়ত, স্কুলের বাস আসতো, দামি স্কুল ব্যাগ পিঠে করে বাসে উঠে যেত শিষ্যা। দীপ্তাশা তাকিয়ে থাকতো, কি যে ভালো লাগতো দিভাইকে দেখতে। এক এক দিন এক এক রকমের টিফিন বানিয়ে দিত জেঠিমা তার দিদিভাইকে। অনেক বড় করে জন্মদিন পালন হতো শিষ্যার। প্রায় জেঠু জেঠিমা কত সুন্দর সুন্দর চকলেট আনতো দিভাইয়ের জন্যে। কত বারবি ডল ছিল শিষ্যার। শিষ্যার সঙ্গে একই সঙ্গে তার বেড়ে ওঠা। শিষ্যা যখন দামি বারবি ডল নিয়ে খেলতো, দীপ্তাশা তখন ছোট্ট একটা আলুর পুতুল নিয়েই খুশি থাকতো। শিষ্যা যখন দামি একটা ফ্রক পরে বিয়ে বাড়ি যেত, দীপ্তাশা তখন বহু পুরনো জামাটাকে পরিপাটি করে ইস্ত্রি করে পরে নিত। শিষ্যার ফেলে দেওয়া অর্ধ সমাপ্ত খাতাগুলোকে তুলে এনে দিব্যিতাতে স্কুলের রাফ কাজ করে নিত দীপ্তাশা। তাতে কখনো কোনো আক্ষেপ ছিল না তার। শিষ্যার কোনো কিছু দেখলেই সে কোনো দিনই ঈর্ষাবোধ করেনি, সেরকম স্বভাবই তার ছিল না। কিন্তু হাজার চেষ্টা করেও দীপ্তাশা নিজেকে যেটা থেকে সংযত করতে পারত না, সেটা হলো খাওয়া। বরাবরই খাওয়ার প্রতি অস্বাভাবিক লোভ ছিল দীপ্তাশার। জেঠিমা যখন তার 2 ভাইয়ের জন্যে আলাদা করে খাবার বানাতো, তখন সে ঠিক গন্ধ পেত। যেখানেই থাকতো ছুটে চলে আসতো রান্নাঘরে, তারপর জোরে জোরে শ্বাস নিয়ে খাবারের গন্ধটাকে উপভোগ করত। মা ঠিক বুঝে যেত, অনেক বকুনি খেত সে এই জন্য। জেঠিমা নিজের মনে বলতো, না, এবার উপরে একটা পাকাপাকি থাকার ব্যবস্থা করতে হবে দেখছি। একই রান্নাঘরে রান্না করা বড় অসুবিধা। মেয়েটার জন্য যে একটু ভালো মন্দ রান্না করব তার উপায় থাকে না। খাবারের দিকে সব এমনভাবে তাকিয়ে থাকে যে 2 দিন বাদে বাদেই আমার মেয়েটার শরীর খারাপ হয়ে যাচ্ছে। ইঙ্গিত কাকে করতো তা বুঝতে আর কারো বাকি থাকতো না। মা খুব কাঁদতো, বলতো, তুই তো আমার সোনা মা, তোকে নিয়ে তো আমার কোনো ঝামেলা নেই, তুই তো খুব বুঝের। তাহলে এটা কেন বুঝিস না কারোর খাবারের দিকে তাকিয়ে থাকতে হয় না, তাতে লোকে নিন্দে করে। ঠাকুমা বলতো, তুই কি কি খাবি সেটা আমাকে বলবি, আমি মাসের প্রথমে তোর জন্য নিয়ে আসবো। এমনইভাবেই চলছিল দিন। হঠাৎ একদিন দীপ্তাশা দেখল ক্লান্ত শরীরে তার বাবা সময়ের আগেই বাড়ি চলে এসেছেন। সে তখন ক্লাস 7-এ পড়ে। বাবা এসে মাকে আর ঠাকুমাকে ডেকে কি যেন বলল। তারপর দীপ্তাশা দেখল মা কাঁদছে, ঠাম্মি মাথায় হাত দিয়ে বসে আছে। আড়ি পেতে কিছু শোনার অভ্যাস আর কোনো দিনই নেই, কিন্তু ওই বয়সেও সে বুঝতে পেরেছিল এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তাকে কেউ জানতে দেবে না, আর সেটা জানতে হলে দরজার পাশে আড়ি পেতেই তাকে শুনতে হবে। 3 জন প্রিয় মানুষের চিন্তান্বিত মুখ ওই বয়সেই তাকে উদ্ভ্রান্ত করে তুলেছিল। দরজার আড়াল থেকে যেটুকু কথা তার কানে এলো, তাতে সে ভালোই বুঝতে পারল যে বাবার চাকরিটা আর নেই। ওইটুকু বয়সে সে বুঝতে পেরেছিল এবার তাদের সংসারের হাল আরও খারাপ হবে, কিন্তু এইটুকু বয়সে সে কি করতে পারে।
ধীর পায়ে ঘরে এসে ঢুকেছিল সে। তারপর বাবার গলা জড়িয়ে বলেছিল, আমার কোচিংটা ছাড়িয়ে দাও বাবা, আমি ঠিক ম্যানেজ করে নেব। কোনো কিছু আটকালে স্কুলের টিচারদের কাছ থেকে সাহায্য নেব, আমার টিউশন আর লাগবে না। বাবা তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তুই আমার সোনা মা, তোর জন্য তো কিছুই করতে পারি না, টিউশনটা থাক, আমি চালিয়ে নেব, টুকটাক কিছু করে নেব মা, তুই চিন্তা করিস না। কোনোদিনও কোনো বায়না ছিল না দীপ্তাশার, কিন্তু খাবারের লোভটা সেটা তো কিছুতেই সংযত করতে পারছিল না সে। সেদিনের ঘটনা আজও মনে পড়ে তার। সেদিন ছিল রবিবার। টিউশন থেকে ফিরে জলখাবারের জন্য রান্নাঘরে ঢুকেছিল সে। দেখলো জেঠিমা ইলিশ মাছ বার করছে বাজারের ব্যাগ থেকে। কি বড় বড় পিস! মনে মনে ভাবছিল, আহা, আজ ইলিশের গন্ধ পাওয়া যাবে। আজকে সে সহজে নিজের ঘরে যাবে না, বারান্দায় বসে বসে গন্ধ শুকবে। আর মা কি করে যেন সব টের পেয়ে যেত। মেয়ের দিকে তাকিয়ে বলেছিল, জলখাবারটা নিয়ে সোজা নিজের ঘরে চলে যাও। কিন্তু লোভ বোধহয় একেই বলে। একটু ইলিশের গন্ধটা প্রাণ ভরে নেবে বলে সেই সুযোগ খুঁজছিল। মাকে যেই পুজোর ঘরে ঢুকতে দেখলো দীপ্তাশা, ঠিক তখনই চুপিসারে এসে সে রান্নাঘরের বাইরে যে বড় মিট সেলফটা ছিল তার পিছনে লুকিয়ে থাকলো। জেঠিমা তখন রান্না করছে, কি দারুণ গন্ধ আসছে ইলিশের। নিজের ঘরে বসেও সে গন্ধ পাচ্ছিল, কিন্তু এখন যেন আরও বেশি করে পাচ্ছে। খুব জোরে জোরে শ্বাস নিয়ে গন্ধটা আরও ভালো করে উপভোগ করছিল সে, যাতে সে যখন ডাল আর আলু সিদ্ধ দিয়ে খেতে বসবে তখন ওই ডাল আর আলু সিদ্ধর সঙ্গে যেন ইলিশের গন্ধটা মিলেমিশে একাকার হয়ে যায়। কতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল মিট সেলফের পাশে তার খেয়াল নেই। জেঠিমার কথায় সম্মতি ফিরল তার। কি করছিস দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে? জোরে জোরে শ্বাস নিয়ে গন্ধ শুকছিস? উফ, পারিসও বটে তুই। ঠিক যেই ভয়টা করছিল দীপ্তাশা সেটাই ঘটল। জেঠিমার গলার আওয়াজ পেয়ে মা এসে দাঁড়ালো। মাকে দেখে জেঠিমা বলতে শুরু করলো, মেয়েদের এত লোভ ভালো না, শেখাস একটু মেয়েকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ শুকছে। দীপ্তাশা দেখলো তার মায়ের চোখে আগুন জ্বলছে। মায়ের এই মূর্তির সঙ্গে সে পরিচিত নয় একটুও। ভয়ে কাঁপছে সে। জেঠিমা রান্নাঘর থেকে একটা ইলিশ মাছ ভাজা বাটি করে এনে তার হাতে দিয়ে বলল, নে খা, খেতে ইচ্ছে করলে চাইবি, কিন্তু এরকমভাবে গন্ধ শোকা ভালো না, খুব বাজে। বড় হচ্ছিস, এগুলো শিখতে হবে তো। ব্যাস, আর কিছু মনে নেই তার। শুধু এইটুকু মনে আছে, জেঠিমা চলে যেতেই যে মা তার গায়ে কোনো দিনও হাত তোলেনি, সেই মা তার গাল দুটোকে চেপে ধরে জিভটাকে টেনে, উফ, কি সাংঘাতিক যন্ত্রণা করছিল। ঠাম্মি বাবা দুজনে দৌড়ে এসেছিল। কারোর সাধ্য ছিল না সেদিন তার মাকে ঠেকায়। জ্ঞান হারিয়ে ফেলেছিল দীপ্তাশা। ধুম জ্বর এসে গিয়েছিল তার। দুদিন পুরো জ্বরের ঘরে ছিল সে। দুদিন বাদে যখন একটু সুস্থ হলো তখন দেখেছিল তার মায়ের মাথায় ব্যান্ডেজ করা। ঠাম্মি বলেছিল, তোকে ওরকমভাবে মারবার পর তার মা নিজেকে শাস্তি দিয়েছিল, নিজের মাথা বারংবার দেওয়ালে ঠুকেছিল। মায়ের মুখে শুনেছিল দীপ্তাশা, ঠাম্মি নাকি জেঠু জেঠিমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, তোমাদের এই রান্নাঘরে আর রান্না করতে হবে না, এখন আপাতত তোমরা ছাদের চিলেকোঠা ঘরে নিজেদের রান্নার ব্যবস্থা করে নাও, আর তারপর পাকাপাকিভাবে দোতলায় তোমরা ঘর তুলে নিজেদের আলাদা একটা ব্যবস্থা করে নাও। নিচের তলাটা আমার ছোট ছেলের থাকবে, তোমরা উপরে নিজেদের মতো করে বানিয়ে নাও এবং সেটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো। খুব খুব কষ্ট হয়েছিল দীপ্তাশার সেদিন মায়ের জন্য। মাকে জড়িয়ে ধরে সে সেদিন কথা দিয়েছিল আর কোনোদিনও সে খাওয়া দেখলে গন্ধ শুকবে না, কোনোদিনও সে শ্বাস টেনে ঘ্রাণ নেবে না। নিজেকে নিজে কথা দিয়েছিল দীপ্তাশা, নিজে রোজগার না করা অবধি কোনো দিনও সে ইলিশ খাবে না। তারপর সময় আরও এগিয়ে গেছে। দীপ্তাশা যখন মাধ্যমিক দেয় তখন শিষ্যার বিয়ে ঠিক হয়, অবশ্যই খুব বড়লোক পরিবারের সাথে। ঠাম্মি জেঠিদের আগেই জানিয়ে দিয়েছিল যে দীপ্তাশারা কেউই নিমন্ত্রণ রক্ষা করতে যাবে না, শুধুমাত্র ঠাম্মি গিয়েছিল। একটা সোনার বালা দিয়ে আশীর্বাদ করে এসেছিলেন। কিন্তু কিছুদিন বাদেই ঠাম্মির মুখেই শুনেছিল দীপ্তাশা শিষ্যার শ্বশুরবাড়ি থেকে নাকি গাড়ি চেয়েছে। জেঠু কিনেও দেয়, তারপর আবার ছেলে নিজেই নিজের জন্যে পুজোর উপহার হিসেবে সোনার রিসলেট চেয়েছে এবং সেটা জেঠু দিতে বাধ্য, কারণ না দিতে পারলেই শিষ্যার উপরে চলে অকথ্য অত্যাচার।
কিন্তু ওই সমস্ত কথায় দীপ্তাশার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। ঠাম্মি মায়ের কাছে বলতো, ওর কানে আসতো, ব্যাস এইটুকুই। যাই হোক, দেখতে দেখতে দীপ্তাশা খুব ভালো নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলো। প্রচুর টিউশন পড়াতো সে। নিজের পড়ার খরচ চালিয়েও সংসারে টুকিটাকি সাহায্য করতো সে। কিন্তু হঠাৎই একদিন সবাইকে ফাঁকি দিয়ে তার ঠাম্মি চিরতরে হারিয়ে গেল। খুব কেঁদেছিল দীপ্তাশা। সেই সময় জেঠু সাহায্যের হাত বাড়ালেও সে তা নিতে অস্বীকার করে। খুব ছোট করে হলেও অতি নিষ্ঠার সাথে দীপ্তাশা ঠাম্মির পরলৌকিক কাজ সম্পন্ন করেছিল। দীপ্তাশা হিস্ট্রিতে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয়েছিল। তার মূল লক্ষ্য তখন ছিল সংসারের হাল ধরা যত তাড়াতাড়ি সম্ভব। সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছিল সে। পুলিশের চাকরির জন্যও আবেদন করছিল, পরীক্ষাও দিচ্ছিল। ঠাম্মির আশীর্বাদ তার উপর ছিল, তাই সে পুলিশের চাকরির জন্য একেবারেই নির্বাচিত হয়েছিল। সুন্দরভাবে ফিজিক্যাল টেস্টেও উত্তীর্ণ হয়েছিল। প্রতিটি ধাপ সে নিজের কৃতিত্বের সাথেই পার করে এসেছিল, শুধু অপেক্ষা জয়নিংয়ের। এখনো ভাবলে আফসোস হয় দীপ্তাশার। পুলিশের চাকরি তার হলো, কিন্তু তার আগেই বাবা গত হয়েছিলেন। বাবা তার চাকরি দেখে যেতে পারেননি। এই আক্ষেপ তার চিরদিন রয়েই যাবে। মাইনের প্রথম টাকা দিয়ে যখন দীপ্তাশা ইলিশ মাছ কিনে এনেছিল, তখন মা মেয়ে দুজনকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠেছিল। তাদের এই কান্নার সাথে ছিল এই বাড়ির প্রতিটি দেওয়াল। এরপরেও অনেক বছর কেটে গেছে। জেঠিমাদের সাথে কোনো সম্পর্কই রাখেনি দীপ্তাশা। মাঝে মাঝে জেঠিমা তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে ঠিকই, কিন্তু তার করা নিষেধ রয়েছে, মা যেন কখনোই জেঠিমার সঙ্গে সম্পর্ক না রাখে। তাও মায়ের কাছে থেকে টুকরো টুকরো কথা কানে আসে তার। শ্বশুরবাড়ির অত্যাচারে দিভাই নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। জেঠু খবর পেয়ে মেয়ে আর নাতনিকে নিয়ে চলে এসেছে। জেঠুর ব্যবসাও তখন লোকসানের দিকে। শিষ্যার নার্ভের সমস্যা হয়ে গেছিল। তার অসুখের পিছনে প্রচুর খরচ হয়। শিষ্যার শ্বশুরবাড়ি চাহিদা পূরণ করতে করতে তাদের প্রচুর ব্যয় হয়ে গেছে। জেঠিমা অনেকবার তার মাকে অনুরোধ করেছিল দীপ্তাশা যেন শিষ্যার উপরে এই বধূর নির্যাতনের কেসটায় সাহায্য করে। সে মাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, জেঠিমাদের বলো থানায় গিয়ে রিপোর্ট করতে, সে নয় প্রশাসন ব্যাপারটা নিশ্চয়ই দেখে নেবে। মা আর কথা বাড়ায়নি। মেয়ের জেদ সম্পর্কে তার ধারণা আছে। প্রতিদিনের মতো সেদিনও দীপ্তাশা ডিউটিতে ছিল। হঠাৎ মায়ের ফোন এলো, তুই এখনই চলে আয় বাড়িতে, তোর জেঠুর হার্ট অ্যাটাক হয়েছে, কেউ নেই বাড়িতে, দিভাই খুব কান্নাকাটি করছে, তুই তাড়াতাড়ি আয়। খুব নির্লিপ্তভাবে দীপ্তাশা জানিয়েছিল, আমি তো সেই রকম এমার্জেন্সি কিছু না হলে ডিউটি ছেড়ে যেতে পারবো না মা। আর তুমি কেন এত টেনশন করছো? তুমি তোমার কাজ করো, আর আমাকেও আমার কাজ করতে দাও। শিষ্যা কি করে পারবে এত কিছু করতে? ও তো বিছানার থেকে উঠতেই পারে না। সেটা তোমার ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো। ওদের অবস্থা এখন মোটেই ভালো নয় রে। এ সময় আমরা যদি পাশে না দাঁড়াই। জোয়াল শক্ত হয়ে উঠল দীপ্তাশার। তার মানে তুমি ওদের সঙ্গে যোগাযোগ রেখেছিলে? কিন্তু আমি দুঃখিত মা, তুমি পারলে কাউকে ডেকে কিছু ব্যবস্থা করতে পারলে করে নাও। আমি এখন ডিউটি ছেড়ে বেরোতে পারবো না। ফোনটা ছেড়ে দিয়েছিল সে। মায়ের সাথে এত কঠিন স্বরে আজ পর্যন্ত সে কখনো কথা বলেনি। আজ বলল, তার মানে সে মানা করা সত্ত্বেও মা ওদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। খুব অভিমান হচ্ছিল দীপ্তাশার। রাতে ডিউটি সেরে ফিরবার পর থমথমে মুখে দীপ্তাশার মা বললেন, আমি বোধহয় তোকে মানুষ করতে পারিনি, এত করে বললাম তাও একবার এলি না। বাড়িতে ঢুকতেই লোকজনের ভিড় দেখে আন্দাজ করতে পেরেছিল সে, হয়তো কিছু একটা ঘটে গেছে। যাই ঘটুক, সে মনটাকে পুরো পাথর করে ফেলেছে। এই পাথরে কোনো খারাপ লাগার অনুভূতি স্পর্শ করে না। সবাই জিজ্ঞেস করছিল তোর কথা, এত জেদ ভালো না। আমার খিদে পেয়েছে, খেতে দাও। গম্ভীর স্বর দীপ্তাশার। এখন তোকে খেতে দেওয়া যাবে না, শ্মশানে যেতে হবে, হাসপাতাল থেকে এখনই বডি আসবে। কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল দীপ্তাশা। হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল তার। সেদিনও জেঠু জেঠিমা একবারের জন্যও তাদের জিজ্ঞেস করেনি শ্মশান যাত্রার পয়সা আছে কিনা। কি করেছে সেদিন সে বাবার শেষ যাত্রার ব্যবস্থা করেছিল সে শুধু নিজেই জানে। আমি শ্মশানে যাব না। তুমি যদি আমাকে খেতে না দাও তাহলে আমি বাইরে থেকে অর্ডার করব। লোকজন দেখবে আমার ঘরে খাবার ঢুকছে। সেটা কি তোমার ভালো লাগবে মা?
ছি ছি, আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তোমার লজ্জার কি আছে? তুমি তো গিয়েছিলে ওদের কাছে সব ভুলে। আমি তো সব ভুলে যেতে পারবো না মা। আমায় খেতে দাও, শুতে যাব, কালকে সকালে ডিউটি আছে। তার মা জানে যে জোর করলেও মেয়ে তার কথা শুনবে না। এরপর অনেকগুলো দিন কেটে গেছে। দীপ্তাশা নিজের মতো নিজেকে গুছিয়ে নিচ্ছিল, কিন্তু আজ যেন বুকান সব কিছু পাল্টে দিল। বারবার কেন বুকানের জায়গায় নিজের মুখটা সে দেখতে পাচ্ছে জানে না। তাড়াতাড়ি করে চায়ের দাম মিটিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। মা, তোমার সাথে কয়েকটা কথা আছে। মেয়ের এই গলার স্বরকে খুব ভয় পায় তার মা। বলল, বল। আমি জানি না, বা আমি জানতেও চাই না যে তুমি আমার অলক্ষ্যে জেঠিমাদের ঘরে যাও কিনা, কিন্তু আজ তুমি ওদের ঘরে যাবে, বুকানকে নিয়ে আসবে। ও আজ আমাদের সাথে পেট ভরে বসে ইলিশ মাছ খাবে। আর শুধু তাই নয়, তুমি ওদেরকে বলে আসবে আজ থেকে বুকানের সব দায়িত্ব আমার। কিন্তু ওদের কোনো দায়িত্ব আমি নেব না কখনোই। যে অভাবের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে তার মধ্যে দিয়েই ওরা যাবে। কিন্তু বুকানকে আমি মানুষ করব, ভালো স্কুলে পড়াবো, ও চাকরি করবে, তারপর তার মাকে ও ভালো রাখবে। কিন্তু ততদিন ওদেরকে অপেক্ষা করতে হবে মা, যেরকম তুমি অপেক্ষা করেছিলে। আজ বুকান আমার সব কিছু ওলটপালট করে দিল। আমি আরেকটা দীপ্তাশার জন্ম হোক তা চাই না। তুমি যাও মা, ওকে নিয়ে এসো। মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন তিনি। অবাধ্য অশ্রুগুলো আজ বাঁধ মানল না। অতীতের সব স্মৃতিগুলো যেন আজ চোখের জলে ঝাপসা হয়ে আসছে দুজনার। মা অস্ফুট স্বরে বললেন, তোর এই মনটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না রে মা। এই মনটাকে আমি হারিয়ে ফেলেছিলাম, আজ খুঁজে পেলাম। আমি এক্ষুনি বুকানকে নিয়ে আসছি। দীপ্তাশা দাঁড়িয়ে রইল বুকানের অপেক্ষায়। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।